আজকে আমরা পার্ট 4 করব। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে পুংলিঙ্গধার কিভাবে উৎপন্ন হয়। তো তার জন্য আমাদের একটু একটা পরাগধানী দেখো, পুংলিঙ্গধার যখন বলছি তার মানে পরাগধানীর সঙ্গে সম্পর্কযুক্ত। তো তার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে পরাগধানীর। জাস্ট সিম্পল ছবি আঁকছি। তো পরাগধানীর দুটো লোব বলেছিলাম, এই একটা লোব আর এই একটা লোব। তার মধ্যে পরাগথলি থাকে এরকম। তো পরাগথলির মধ্যে এরকম কিছু পরাগ রেণু থাকে। পরাগ রেণু বেসিক্যালি একটা সেল। ওকে, পরাগরেণু বেসিক্যালি একটা সেল। তো আমি একটা পরাগরেণুকে নিয়ে একটু এখানে আঁকছি, একটা পরাগরেণুকে। আমরা পড়ছি কিভাবে পুংলিঙ্গধার উৎপন্ন হয়। তো একটা পরাগরেণুকে তুলে আমরা এখানে আঁকছি, একটা পরাগরেণু আঁকলাম। আমি যেই ঘটনাটা আঁকছি বা বলছি সেই ঘটনাটা কিন্তু পরাগধানীর মধ্যেই ঘটছে। এরকম একটা নিউক্লিয়াস থাকে, মানে প্রত্যেকটা কোষের সাথে একটা করে নিউক্লিয়াস ফ্রি থাকে। তো এটা হচ্ছে সেই নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা পরাগরেণু, টোটালটা হচ্ছে পরাগরেণু। পরাগরেণু হচ্ছে যেহেতু একটা কোষ, তাই আমরা জানি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, তাই এটা হচ্ছে সেই নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে সেই নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা বিভাজিত হয়, কোষ থাকে, তো এরকম কোষ থাকে। তো নিউক্লিয়াসটা বিভাজিত হয়, বিভাজিত হলো এরকম করে বিভাজিত হলো। এই একটা পার্ট, এই একটা পার্ট তৈরি করলো, এই একটা কোষ আর এই একটা কোষ তৈরি করলো, মানে নিউক্লিয়াস তৈরি করলো। এই একটা নিউক্লিয়াস তৈরি করলো, এই একটা নিউক্লিয়াস তৈরি করলো। যেই নিউক্লিয়াস মানে একটা নিউক্লিয়াস মানে যেই দুটো নিউক্লিয়াস তৈরি হলো, তার মধ্যে এইটার নাম হচ্ছে নালিকা কোষ, আর যে এইটা তৈরি করলো তার নাম হচ্ছে জনন কোষ। ভালো করে বলছি, এই জনন কোষটা কোথায় থাকছে? পরাগরেণুর যেই প্রাচীর আছে সেই প্রাচীরের ধার বরাবর থাকছে, অর্থাৎ কোষ প্রাচীরের ধার বরাবর জনন কোষটা থাকছে। ক্লিয়ার? পরবর্তীকালে এই জনন কোষ যেটা হলো সেটা নালিকা কোষটা নালিকার কোষের মতোই থাকলো, সমস্যা নেই। নালিকা কোষ, নালিকা সেল বা কোষ একই। নালিকা কোষ যেমন আছে তেমনই থাকলো, বাট এই জনন কোষ সেটা কোষ প্রাচীরের কাছাকাছি ছিল, বাট কোষ প্রাচীর থেকে দূরে সরে গেল। দূরে সরে গিয়ে মাকুর মতো একটা আকৃতি বিশিষ্ট একটা কোষ গঠন করলো, যেটার নাম জনন কোষই থাকলো। জনন কোষই থাকলো। তাহলে এই পর্যন্ত, এখান থেকে এতটা পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত আমি যতটা বললাম, সম্পূর্ণ ঘটনাটা ঘটছে কোথায়? পরাগধানীর মধ্যে। পরাগধানীর মধ্যে এতটা ঘটনা ঘটছে। ক্লিয়ার? তো এবার যখন কোনো বায়ু আসছে বা কোনো পাখি আসছে বা কোনো পতঙ্গ আসছে, তখন এই পরাগরেণুটাকে তুলে নিয়ে যায়। মানে মৌমাছি বা কোনো পতঙ্গ যদি মধু ফধু খেতে আসে, তাহলে ওই মৌমাছির পাখনায় বা মৌমাছির পায়ে পরাগরেণু লেগে যেতে পারে। মৌমাছি ইজ ওয়ান টাইপ অফ পতঙ্গ। বা কোনো বায়ু যখন আসলো তখন বায়ুটা উড়িয়ে নিয়ে যেতে পারে, তখন এরকম অবস্থায় থাকে। কোথায় থাকে? পরাগধানীর মধ্যে। ওকে, তাহলে পরাগধানীর মধ্যে এই টোটাল ঘটনাটা ঘটছে। এবার পরাগরেণুটাকে গিয়ে পড়তে হবে কোথায়? নিষেক মানে আলটিমেটলি পরাগ যোগ সম্পন্ন হবে, তারপর হবে হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। বাট পরাগযোগ কি জিনিস বলছে পরে আমি। এবার এই পরাগরেণুটা গিয়ে কোথায় পড়বে? ফুলের একটা ফুল যদি আঁকে, একটা স্ত্রী স্তবক, এরকম একটা স্ত্রী স্তবক যদি আঁকি, তো স্ত্রী স্তবকের এরকম একটা অংশ থাকে যার নাম হচ্ছে গর্ভমুণ্ড থাকে। তো গর্ভমুণ্ডে গিয়ে পড়লো,
কি পরাগরেণুটা? পরাগরেণুটা গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, খুব ভালো কথা। এই গর্ভমুণ্ডে গিয়ে পড়ার পর আমি একটু বড় করে একটু মুছে নিই এটা। এই পরাগরেণুটা এই অবস্থায়, এটা তো গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আরো অনেক জিনিসপত্র থাকে আমরা দেখবো। তো এই সময় এই পরাগরেণুটা গিয়ে এর ওপর পড়লো। তো তখনও এর মধ্যে নালিকা সেল আছে এবং জনন কোষও আছে, খুব ভালো কথা। এবার এই জনন কোষটা একটু পরে গিয়ে বিভাজিত হবে, বাট আমি দেখাচ্ছি। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম এই পরাগরেণুর চারপাশে এরকম কিছু ছিদ্র থাকে, ঠিক আছে। তো এবার এই গর্ভমুণ্ড থেকে জল নেই এবং বিভিন্ন পুষ্টিরস সংগ্রহ করতে করতে এই পরাগরেণুটা একটু পুষ্টি লাভ করতে থাকে এবং একটু বড় হয় বা একটু পরিপক্ক হয়। এখানে হয়ে গেছিল পরিপক্ক, বাট এখানে কিসের জন্য পরিপক্ক হচ্ছে? এই যে এইগুলো হচ্ছে রেণুরন্ধ্র, পরাগ রেণুরন্ধ্র। তো যখন বুঝতে পারে যে, বা যখন এই পুষ্টিটা শোষণ করে গর্ভমুণ্ড থেকে, তখন এই যে ফুটোগুলো যেখানে আছে, এখান থেকে বিভিন্ন এরকম নালী আকৃতির অংশ বেরোয় এবং নালী আকৃতির অংশ এরকম করে বেরোয়, ঠিক আছে, এরকম নালী আকৃতির অংশ এরকম করে বেরোয়। ক্লিয়ার? এই যেই নালী যেটা বেরোচ্ছে এটাকে বলছে পরাগ নালী। ক্লিয়ার? এই অবস্থায় যখন পরাগনালীটা একটু একটু করে বিবর্ধিত হচ্ছে, ঠিক তখন যেই জনন কোষটা আছে সেই জনন কোষটা এই যে আঁকছে এখানে, এটা নালিকা কোষ, এইটা এই জনন কোষটা এরকম দুটি ভাগে আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করে এবং একটা যখন পর্যায়ে আসে তখন এরকম দুটো কোষে পরিণত হয়। এটাও এর সংখ্যাও n, এটাও n, মানে আলটিমেটলি এইটা n ছিল, এটা n ছিল, অর্থাৎ জনন কোষটা n ছিল। এখানে মাইটোসিস বিভাজন হচ্ছে, কারণ মাইটোসিস বিভাজনেই তো ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, আর মিওসিস বিভাজনে তো ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে। অর্থাৎ মাইটোসিস বিভাজন মানে যদি 2n থাকে, যদি একটা দুটো কোষ তৈরি করে মাইটোসিস বিভাজনের মাধ্যমে, তবে এটার সংখ্যা 2nই হবে। ঠিক তেমন এখানে n ছিল, কোষটা টোটাল n ছিল, তো nই তৈরি করেছে কার মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস সেল ডিভিশন। তাহলে এখানে ওই পুংগামেটা তৈরি হবে, যেটা আমি একটু আগে দেখালাম। ওকে, পুংগামেট তৈরি হলো। তো এই পুংগামেটগুলো আস্তে 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 পরাগধানীর নালী বরাবর নামতে থাকে, এটা নামতে থাকে, এটাও নামতে থাকে, পরপর নামতে থাকে। তো এখন প্রশ্ন আসছে যে নালিকা কোষটা কাজটা কি করছে? এখানে বসে যে আছে বা দাঁড়িয়ে যে আছে নালিকা কোষটা, এর কাজ কি? এটা নিয়ে একটু বিতর্ক আছে, কারণ অনেকে বলছে যে নালিকা কোষটার কোনো কাজই নেই, আবার অনেকে বলছে যে এই নালিকা কোষটা এই পুংগামেট যেটা তৈরি হলো এটা যাতে নালিকা বরাবর আসতে পারে এই কাজটাই সাহায্য করে। এটা একটু বিতর্ক আছে, নালিকা কোষের কাজটা কি। কেউ কেউ বলছে যে কোনো কাজ নেই, আবার কেউ কেউ বলছে যে পরাগরেণুটা যাতে পরাগনালী বরাবর আসতে পারে সেটাই সাহায্য করে, অর্থাৎ সঞ্চালনে সাহায্য করে। আর সোজা কথা বলতে গেলে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পরাগনালী বরাবর এই পুংগামেট দুটো চলে এলো। এবার এরপরে এদের কাজ কি হবে? এরপরে এদের কাজ হবে নেক্সট ভিডিওতে বলবো, পরে এদের কাজ কি হবে।